ভারতীয় ফুটবল নিয়ে একটা কিন্তু বড় আপডেট সামনে এলো। আপনারা জানেন যে আজকে অর্থাৎ 28শে আগস্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের শুনানি ডেট ছিল এবং সেখানে মূলত যে বিষয়টা নিয়ে সকলে ইন্টারেস্টেড ছিলেন যে নতুন সংবিধান নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেবে এবং যে ফিফার চিঠিটা এসেছে সেই ফিফার চিঠিতে কি রায় দেবে সুপ্রিম কোর্ট, এবং তার পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল এর এই সমঝোতায় কি উত্তর আসে সেইটা নিয়ে সকলে প্রশ্নের মধ্যে ছিলেন। বিয়ন্ড স্পোর্টসের পর্দায় কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন যে এআইএফএফ এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড তারা কি প্রপোজাল রেখেছে তাদের কাছে, এবং যেটা সবথেকে বড় এই বিষয়, যেটা সবথেকে আলোচ্য বিষয়, যে একটা বড় যুগের কিন্তু অবসান ঘটতে চলেছে, সেটা হলো ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের সাথে সম্পর্ক ছিন্ন করলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, বা বলা ভালো উল্টোটাই, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে সম্পর্ক ছিন্ন করলো এফএসডিএল। এবার যে পয়েন্টগুলো তারা সুপ্রিম কোর্টের কাছে রেখেছিল যৌথভাবে এআইএফএফ এবং এফএসডিএল, সেইগুলো নিয়ে আমরা আসবো, এবং তারপর সংবিধান এবং নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট তারা কি রায় দিয়েছে সেইটা নিয়ে আমরা আসবো। বলা ভালো এই মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট নিয়ে কিন্তু ফেডারেশন এবং এফএসডিএল তারা গত 25শে আগস্ট ব্যাঙ্গালোরে তারা বৈঠকে বসেছিল, এবং তারপর 27শে আগস্ট অর্থাৎ বুধবার দিন তারা কিন্তু বৈঠকে বসেছিল। দুটো বৈঠকের পর তারা যে সম্মিলিত সিদ্ধান্তে আসে সেটা কিন্তু তারা সুপ্রিম কোর্টের কাছে জানায়, এবং সেখানে এআইএফএফ এবং এফএসডিএল এর যে যৌথ তারা বিবৃতি পেশ করে, সেখানে কিন্তু স্পষ্টত জানানো হয়েছে যে এআইএফএফ তাদের যে রাইট টু ম্যাচ এবং রিফিউজের যে এক্সক্লুসিভিলিটি অর্ডার ছিল সেইটা কিন্তু তারা ছেড়ে দিচ্ছে এআইএফএফের উপর। অর্থাৎ এর উত্তরটা কি, এর বিষয়টা হচ্ছে, ধরুন আইপিএলে যখন অকশন হয়, আইপিএলের অকশনের সময় কি হয়, যখন কোনো প্লেয়ারের ওপর কেউ বিট করে, তার পুরনো দল রাইট টু ম্যাচ অফারটা নেয়, অর্থাৎ যে দামটা অন্য দল দিচ্ছে সেই দামের ওপরই তার রাইট টু ম্যাচ অপশনটা ইউজ করতে পারে পুরনো দলটা। এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে এই ডিলটা ছিল যে যখন মাস্টার রাইটস এগ্রিমেন্টটা শেষ হবে তখন এআইএফএফ যদি নতুন কোনো ভেন্ডারের কাছে যায়, সেক্ষেত্রে কিন্তু এফএসডিএল তাদের কাছে প্রথম অপরচুনিটি থাকবে যে তারা সেই বিষয়টাকে রিজেক্ট করতে পারে, কিংবা নতুন ভেন্ডার যে দাম দিচ্ছে সেই দামের সাথে ম্যাচ করে তারা সেই চুক্তিটা কিন্তু গ্রহণ করতে পারে। এই বিষয়টা, এই যে এক্সক্লুসিভিটি রাইটস ছিল, সেই রাইটসটাকে কিন্তু খারিজ করে দিল এফএসডিএল, তারা কিন্তু ছেড়ে দিল এটা এআইএফএফের ওপর। এর ফলে কি হলো, এর ফলে এআইএফএফের কাছে এখন অপশন বাড়লো যে তারা কিন্তু এখন নতুন কোনো মার্কেটিং পার্টনারের সাথে তারা কিন্তু ডিল করতে পারে, এবং এর জন্য তারা দ্রুতই নতুন ভেন্ডারের জন্য আবেদন করবে, এবং সেই ভেন্ডারের জন্য তারা একটা টেন্ডার নোটিশ করবে, নতুন মার্কেটিং পার্টনারের জন্য টেন্ডার তারা ছাড়বে, এবং সেই টেন্ডারটা কিন্তু এআইএফএফ নয়, বরং দেশের সেরা 4টি ফার্মের মধ্যে একটি ফার্ম এই টেন্ডারটাকে কিন্তু দায়িত্ব পালন করবে। অর্থাৎ বলাই যায় যে এফএসডিএল কিন্তু আপাততভাবে এই ভারতীয় ফুটবল থেকে তারা বিদায় নিতে চলেছে, এবং এরপর নতুন কারোর সাথে এআইএফএফ তারা জুড়তে চলেছে। নিঃসন্দেহে এটা একটা খুব ভালো খবর, যাতে এআইএফএফ এবং এফএসডিএল এর যে জটিলতাটা তৈরি হচ্ছিল সেই জটিলতাটা মিটতে চলেছে, এবং যে আর্থিক বিষয়টা নিয়েও একটা জটিলতা সৃষ্টি হচ্ছিল সেইটাও কিন্তু মিটতে চলেছে। তার কারণ হচ্ছে যে 12.5 কোটি টাকার যে বিষয়টা, গত অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি যে এই 3 মাসের যে 12.5 কোটি টাকাটা, সেই 12.5 কোটি টাকাও কিন্তু এআইএফএফকে দিয়ে দেবে এফএসডিএল। সুতরাং এই বিষয়টা খুব স্পষ্ট হয়ে গেল, এবং এইটাও কিন্তু বলা হচ্ছে তাদের যৌথ যে বিবৃতি পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, যে সুপার কাপ দিয়ে কিন্তু মরশুম শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের, এবং সুপার কাপ কিংবা কোনো একটা টুর্নামেন্ট যেটা এআইএফএফ তারা পরিচালনা করবে, সেই টুর্নামেন্ট দিয়ে মরশুম শুরু হবে, এবং সেই সুপার কাপ এই মরশুমের সম্ভবত সেপ্টেম্বর মাস থেকে তারা শুরু করার পরিকল্পনা করছে, সেপ্টেম্বর থেকে পরিকল্পনা করছে সুপার কাপ চালু করার। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ তারা আগামী ডিসেম্বর মাসে শুরু করবে, এবং সেই শর্তটাও কিন্তু তারা রেখেছে এই টেন্ডারে, যে যারা এই টেন্ডার জিতবে, যারা এই টেন্ডারের জন্য অ্যাপ্লাই করবে, তাদেরকে খেয়াল রাখতে হবে, তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যাতে তারা যেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে আইএসএল শুরু করতে পারে। এখন এইটা একটা খুব বড় প্রশ্ন, তাহলে কি যে নতুন টেন্ডার ডাকা হবে সেখানে কি এফএসডিএল তারা কি অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই পারবে, কিন্তু যে এক্সক্লুসিভিটি রাইটস ছিল, যে যদি তারা টেন্ডারে অংশ নিত তাহলে তারাই প্রথম অফারটা পেত, কিন্তু সেই
এক্সক্লুসিভিটি রাইটস তারা পাচ্ছে না, তাদেরকে বাকিদের সাথে লড়তে হবে এবং সেই লড়াইয়ে যদি এফএসডিএল জেতে তাহলে হয়তো এফএসডিএল পুনরায় দায়িত্বটা নিতে পারে, কিন্তু সেই সম্ভাবনাটা কম, যেহেতু যে জটিলতার মধ্যে দিয়ে এআইএফএফ এবং এফএসডিএল গেছে তাতে এফএসডিএল নতুন করে আর এই টেন্ডারের মধ্যে অংশ নেবে না। সুতরাং নতুন মার্কেটিং পার্টনার আমরা এক্সপেক্ট করতে পারি, কিন্তু তারা কারা হবে এবং সেইটাই এখন দেখার বিষয় যে কারা এবার আইএসএলকে পরিচালনা করবে, কারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মার্কেটিং পার্টনার হবে। তো এই গেল হচ্ছে আইএসএলের বিষয়। এই বিষয়টা নিয়ে আপাতত জটিলতা খুবই কম। তবে যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে ফিফার যে চিঠিটা এসেছিল, যেটা এই বিষয়টা নিয়ে যে এআইএফএফকে নতুন করে যে তাদের সংবিধান, তাদেরকে দ্রুত সংবিধানটা তৈরি করতে হবে এবং নির্বাচনটা দ্রুত সেরে নিতে হবে, এবং সেই নিয়ে কিন্তু যে ফিফার যে চিঠিটা সেটা কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ফিফার চিঠিটাকে কার্যত নাকচ করে দিয়েছেন এবং তারা স্পষ্টত জানিয়েছেন যে আগামী সোমবার তারা রায় দেবে যে নতুন কনস্টিটিউশন তৈরির ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবে এবং কীভাবে নতুন সংবিধান তৈরি করে নতুনভাবে নির্বাচন করা যায় সেইটা নিয়ে কিন্তু আগামী সোমবার তারা রায় দেবে। এবং এইটাও তারা জানিয়েছে যে ফিফার এই ধরনের যে এই চিঠিগুলোকে তারা বেসলেস থ্রেট হিসেবে তারা কিন্তু তুলে ধরেছে। বলা ভালো 2022 সালেও কিন্তু এইরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, বেসলেস থ্রেট হিসেবে এআইএফএফের ফিফার চিঠিকে তুলে ধরেছিল সুপ্রিম কোর্ট এবং সেইটা নিয়ে একটা বেশ জটিলতা তৈরি হয়েছে। তারপরে ঘটনা আপনারা জানেন, ফিফা ব্যান করেছিল এআইএফএফকে। আশা করা যায় সেই ঘটনা এবার ঘটবে না, কিন্তু এখন সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে তাহলে সংবিধান এবং নতুন সংবিধান এবং তারপর নির্বাচনটা আগামী অক্টোবর মাসের মধ্যেই করা সম্ভব, কারণ সোমবার অর্থাৎ 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হবে যে এই সংবিধানটা তারা কিভাবে নতুন করে তৈরি করতে হবে। কারণ মনে রাখতে হবে নতুন যে স্পোর্টস কোডটা এসেছে, ন্যাশনাল স্পোর্টস কোড, সেইটার অনুযায়ী কিন্তু এআইএফএফের সংবিধানকে তৈরি করতে হবে এবং তার সাথে সাথে ফিফা এবং এএফসির অনুমোদনও প্রয়োজন। ফিফা এএফসির সাথে কম্পাইলেশন করে কিন্তু এই নতুন সংবিধান তৈরি করতে হবে, যাতে কোনো রকম জটিলতা কিন্তু আগামী দিনে না হয়। এবং সেই কারণেই কিন্তু একটা চিন্তা কিন্তু আবারও তৈরি হয়েছে যে কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট তারা কি ফিফার চিঠিটাকে মান্যতা না দিয়ে আদৌ কি আগুনে ঘি ঢেলে দিল, এইটা একটা খুব বড় চিন্তা। কিন্তু আশা করা যায় যে দ্রুত এই বিষয়টা মিটে যাবে। আগামী 1 সেপ্টেম্বরে সকলের নজর থাকবে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। একটা বিষয়ে খুব স্পষ্টভাবে বোঝাই গেল যে আইএসএল এবং সুপার কাপ এই বিষয়টা নিয়ে যে জটিলতা ছিল সেই জটিলতাটা মিটতে চলেছে। সেপ্টেম্বর থেকে সুপার কাপ এবং আইএসএল শুরু হবে আগামী ডিসেম্বর মাসে। কিন্তু এই পুরোটা ডিপেন্ড করছে যে টেন্ডারটা তারা ডাকবে সেই টেন্ডার অনুযায়ী কোন মার্কেটিং পার্টনার তারা পাবে, কোন সংস্থা এগিয়ে আসবে ভারতীয় ফুটবলের পিছনে টাকা ঢালার জন্য, সেটাই এখন দেখার। তার কারণ হচ্ছে সময় হাতে খুব কম এবং দেশের সেরা 4টি ফার্মের মধ্যে একটি ফার্ম যারা এই টেন্ডারটিকে অর্গানাইজ করবে, আশা করা যায় যে এটা ভালো কোনো সংস্থা তারা এগিয়ে আসবে এবং ফেডারেশনকে সাহায্য করবে। কিন্তু এই পুরোটাই কিন্তু সময় খুব কম এবং এই কম সময়ের মধ্যে কিন্তু এআইএফএফকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং তার মাঝখানেই সংবিধান তৈরি করতে হবে এবং তার সাথে নতুনভাবে নির্বাচনও করতে হবে। এই পুরো বিষয়টার হাতে সময় খুব কম, সেপ্টেম্বর এবং তারপর অক্টোবর, 30শে অক্টোবর কিন্তু ডেডলাইন। এবং সেটা যদি 30শে অক্টোবরের মধ্যে পুরো বিষয়টা না হয় তাহলে কিন্তু আবারও নির্বাচনের মুখে পড়বে ভারতীয় ফুটবল এবং ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় ফুটবল।